আয়ুষের জীবনে কুসুমের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা প্রায়শ্চিত্ত করার জন্য, আয়ুষকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে কুসুম মন্দিরে গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে গুরুজি আপনি যেরকমভাবে আমাকে আদেশ করেছিলেন আমি সেরকমভাবেই ইন্দ্রাণী গাঙ্গুলি মানে আয়ুষ্মান গাঙ্গুলির মাকে আমি নিয়ে এসেছি। আপনি একবার শুধু দেবীমাকে আদেশ করুন, দেবীমা অক্ষরে অক্ষরে সেই সমস্ত কিছু করবে যাতে করে কিনা আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে গুরুজি আপনি শুধু আমাকে আদেশ করুন, ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন হঠাৎ করে আপত্তি করে বলতে থাকে যে সেই সকল প্রায়শ্চিত্তের কাজ তো তুমি একা করলে কোনো মতেই হবে না, এই প্রায়শ্চিত্তে তোমার সঙ্গে সমানভাবে ভাগ নিতে হবে আয়ুষের জীবনসঙ্গী অর্থাৎ আয়ুষের স্ত্রী, এবং সে যদি এই প্রায়শ্চিত্তের মধ্যে অংশগ্রহণ না করে তাহলে কোনো মতেই তুমি তোমার ছেলেকে সুস্থ করে তুলতে পারবে না মা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু গুরুজি আয়ুষ তো এখনও পর্যন্ত বিয়ে করেনি, তাহলে ওর জীবনসঙ্গী অর্থাৎ ওর স্ত্রীকে আমি কোথা থেকে নিয়ে আসবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে তাহলে কী করার আছে বলো তো, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে আয়ুষ বিবাহিত এবং ওর রক্ষা কবচ তোমাদের চোখের সামনেই আছে এবং ওর রক্ষা কবচই একমাত্র আয়ুষকে বাঁচাতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুরুজির কাছে কুসুম বলে ওঠে যে গুরুজি আমি প্রয়োজনে ছোটো সাহেবের রক্ষা কবচ হয়ে ছোটো সাহেবের জন্য আমি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন আপত্তি করে বলতে থাকে যে তুমি কী করে বা নিজেকে আয়ুষের জীবনসঙ্গী হিসেবে ভাবছো বলো তো, তুমি তো আয়ুষের রক্ষা কবচ কোনো মতেই হতে পারো না, কারণ গুরুজি তো পরিষ্কার করে বলে দিল যে আয়ুষের জীবনসঙ্গীকেই এই প্রায়শ্চিত্ত করার মতো অংশ নিতে হবে। তাহলে তুমি নিজেকে কি কোনো মতে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে গণনা করছো নাকি তুমি আয়ুষের স্ত্রীর জায়গাটা এখন এই সুযোগে কেড়ে নিতে চাইছো বলো তো। তুমি একটা কথা মাথায় রেখো কুসুম, তুমি কিন্তু কোনো মতে আয়ুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না এবং তুমি কোনো মতে গাঙ্গুলি বাড়ির বড় বউ নাও, তাহলে তুমি দিদির সঙ্গে কী করে বা তুমি এই প্রায়শ্চিত্তে অংশ নিবে বলো তো। তোমার লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি শুধু যদি আমাকে একবার আদেশ করেন তাহলে আমি এই প্রায়শ্চিত্তে আপনার সঙ্গে যোগ দিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আলবাদ ছোটো কুসুম আমার সঙ্গে প্রায়শ্চিত্ত করবে, তার কারণ ও বারবার করে ও যে আয়ুষের রক্ষা কবচ সেটা ও প্রমাণ করেছে, আমার চোখে আঙুল দিয়েও বুঝিয়ে দিয়েছে যে ওই একমাত্র পারে আয়ুষকে ফিরিয়ে আনতে, কারণ যতবার আমার আয়ুষটা বিপদে পড়েছে ততবার কুসুম আয়ুষের রক্ষা কবচ হয়ে আয়ুষকে বারবার করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তাহলে এতে করে তো এটা প্রমাণিত যে আমাদের বাড়িতেই আয়ুষের রক্ষা কবচ উপস্থিত আছে এবং গুরুজি তো রাজ আমাদেরকে একই কথা বলেছিল তাই না, কিন্তু তখন আমাদের কোনো মতেই গুরুজি চোখ খোলাতে পারেনি এবং আমরা কোনো মতে বুঝতে পারিনি যে আমাদের বাড়িতে আয়ুষের রক্ষা কবচ বলতে গুরুজি যে কুসুমকেই বুঝিয়েছে। কিন্তু আজ আমি কুসুম বুঝতে পেরে গিয়েছি যে তুমিই সত্যিকার অর্থে আয়ুষের রক্ষা কবচ এবং সেই হিসেবে তুমি আয়ুষকে বাঁচানোর জন্য তুমি রীতিমতো এখানেই থাকবে এবং আমার সঙ্গে এই প্রায়শ্চিত্তটা করবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আজ্ঞে দেবীমা আপনি যখন একবার আমাকে আদেশ করেছেন তাহলে এই আদেশ আমি কোনোভাবেই অমান্য করব না এবং আমি এই প্রায়শ্চিত্ত অক্ষরে অক্ষরে পালন করব। যতক্ষণ পর্যন্ত না ছোটো সাহেব আবারও নতুন জীবন ফিরে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এবং আপনি আমরা দুজনে মিলে একসঙ্গে এই প্রায়শ্চিত্তে অংশগ্রহণ করব এবং একসঙ্গে ছোটো সাহেবকে সুস্থ করে তুলব। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।